আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। মিলেনিয়াম টিভি ইউএসের পর্দায় BanglaNewsUS.com এর সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বের খবরাখবর। ডেট্রয়েট সিটি থেকে আমি মাহফুজুর রহমান, মাহফুজ আদনান। আমার হাতে, আমার ডেস্কে কিছু সংবাদ এসে পৌঁছেছে, সপ্তাহের পুরো খবর। সেই খবরগুলো, সেই আন্তর্জাতিক বিশ্বের খবরাখবরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ 4 ডিসেম্বর 2025। ফ্রান্সে ফের সামরিক সেবা চালুর ঘোষণা। ফ্রান্স প্রায় 25 বছর পর সীমিত আকারে সামরিক সেবা আবার চালু করতে যাচ্ছে দেশটির সরকার। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দক্ষিণ পূর্ব ফ্রান্সের গ্র্যানবল সংলগ্ন একটি পদাতিক ঘাঁটিতে পরিকল্পনাটি ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ম্যাক্রো বলেন, ঝুঁকি এড়ানোর একমাত্র উপায় হলো সেই ঝুঁকির জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের নিজেদের রক্ষা, প্রস্তুত সম্মান বজায় রাখতে দেশকে আরও বেশি সক্রিয় করতে হবে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি গণহত্যা চলছে, অ্যামনেস্টির সতর্কবার্তা। গাজায় নতুন হামলা ও মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ আচরণে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, গত 7 সপ্তাহের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি 500 বারের বেশি লঙ্ঘন করেছে। এতে অন্তত 347 জন ফিলিস্তিনি নিহত এবং 889 জন আহত হয়েছেন। গণহত্যামূলক এই যুদ্ধ শুরু হওয়ার 2 বছরে নিহত ফিলিস্তিনি সংখ্যা প্রায় 70,000। পোখরোভস্কে অগ্রগতির দাবি রাশিয়ার, ইউক্রেনের প্রত্যাখ্যান। রাশিয়া দাবি করেছে যুদ্ধ কবলিত ইউক্রেনীয় শহর পোখরোভস্কের উত্তরাংশে তাদের হামলাকারী ইউনিটগুলো অগ্রগতি অর্জন করেছে এবং সিমেরেস্কের দক্ষিণে একটি গ্রাম দখল করেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, গত একদিনে পোখরোভস্ক ফ্রন্টে রাশিয়ার 57টি হামলা প্রতিহত করা হয়েছে। শহরের ভেতরে রুশ ইউনিটগুলোকে ধ্বংস করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। হংকংয়ে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আটক 3। হংকংয়ের তাইপোর ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকায় লাগা ভয়াবহ আগুন দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণ এসেছে। কিছু জায়গায় ধোঁয়া থাকলেও বেশিরভাগই নিভে গেছে। আগুনে নিহতের সংখ্যা প্রায় বেড়েছে 55 হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে বলে জানিয়েছে হংকং পুলিশ বাহিনী। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি জানান, হংকং প্রশাসন উদ্ধার কাজে সহায়তা করতে সব ধরনের সম্পদ কাজে লাগাবে। ইরাকের গ্যাস ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। ইরাকের গুরুত্বপূর্ণ একটি গ্যাস ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কুর্দিস্তান অঞ্চলের খরমর গ্যাস ক্ষেত্রের পরিচালক প্রতিষ্ঠান ডানা গ্যাস বৃহস্পতিবার 27 নভেম্বর জানায়, ওই হামলার পর একটি স্টোরেজ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন স্থগিত রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। বুধবার রাতের ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডানা গ্যাস জানায়, কর্মীদের কেউ হতাহত হয়নি। চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে জাপানকে পরামর্শ ট্রাম্পের। চীনের সঙ্গে চলমান উত্তেজনা আর বৃদ্ধি না করতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এক ফোন আলাপে এ বিষয়ে কথা হয় বলে দাবি করেছেন কথোপকথন সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। তাকাইচি চলতি মাসে পার্লামেন্টে বলেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ জাপানের টিকে থাকার হুমকি হয়ে উঠতে পারে। দেশটির সংবিধান অনুযায়ী সেরকম কোনো পরিস্থিতিতে জাপান চাইলে সেনা মোতায়েন করতে পারে। তার এমন ইঙ্গিত সাম্প্রতিক বছরগুলির মধ্যে বেইজিং টোকিওর সবচেয়ে বড় কূটনৈতিক বিরোধ তৈরি করেছে। আফ্রিকার গিনি বিসাউয়ে নির্বাচনী ফল ঘোষণার আগের দিন সেনা অভ্যুত্থান। পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গিনি বিসাউয়ে নির্বাচনের
ফরগুসনের একদিন আগে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার 26 নভেম্বর সেনা কর্মকর্তাদের একটি অংশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এই ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার কথা ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের মুখপাত্র দিজ এনচামা জানান, নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রেখে প্রেসিডেন্ট উমরো সিসকো এমবালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আপাতত দেশের সীমান্ত বন্ধ হয়েছে এবং শিগগিরই কারফিউ জারি করা হবে। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে HRWর উদ্বেগ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের উপর পদ্ধতিগত শোষণ, প্রতারণা ও ঋণের জালে আটকে যাওয়ার বর্তমান ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় যাওয়া অনেক শ্রমিক পাসপোর্ট বাজেয়াপ্ত, ভুয়া চাকরি প্রতিশ্রুতি, চুক্তি ও প্রকৃত কাজের শর্তে অমিল এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার নজরদারির অভাবে মানবতার জীবনযাপন পার করছেন। গত বুধবার 26 নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ব্রিটেনের শিশুদের যৌন নির্যাতনে দায়ী 71 বছর বয়সী বাংলাদেশের কারাদণ্ড। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের দায়ে হাফেজ আশরাফুদ্দিন নামে এক বাংলাদেশি মুসলমান ধর্মীয় শিক্ষককে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইপসউইচ ক্রাউন কোর্ট এই রায় ঘোষণা করেন। বার্কিংয়ের উইবেনহ রোডের বাসিন্দা হাফেজ আশরাফুদ্দিনের বর্তমান বয়স 71 বছর। আদালত সূত্রে জানা যায়, 1985 থেকে 1999 সালের মধ্যে তার তত্ত্বাবধানে থাকা 6 জন ছাত্রীর উপর ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের নিপীড়নের অভিযোগ ছিল। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের বয়স সে সময় ছিল মাত্র 7 থেকে 14 বছরের মধ্যে। বাংলাদেশ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন। সব ঠিকঠাক থাকলে ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের 1994 ব্যাচের কূটনীতিবিদ শ্রীপ্রিয়া রঙ্গনাথন। ঢাকাতে বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার 3 বছরের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। অতি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাকি আছে আর বড়জোর 2.5 মাসের মতো। ভারত চাইছে নির্বাচনের আগেই প্রিপিয়ার রঙ্গনাথন ঢাকায় রাষ্ট্রদূতের পদে যোগ দিন, কিন্তু সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে সেটা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তি দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলের জেজিন এলাকার আল মাহমুদিয়া ও আল জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বন্যায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার নিহত অন্তত 116। দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই অঞ্চলের 2 দেশ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার এখন পর্যন্ত অন্তত 116 জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, থাইল্যান্ডে বন্যায় সহায়তাকারী বিভিন্ন দল ড্রোন ব্যবহার করে বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে, আর হেলিকপ্টার করে ছাদে আটকা পড়া লোকজনের কাছে নিত্য প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করেছে। গত কয়েক বছরে ভয়াবহ এই বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে 55 জন দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 61 জন পৌঁছেছে। ডিয়ার ভিউয়ার্স, মিলেনিয়াম টিভি এর পর্দায় সপ্তাহের বিশ্বের পুরো খবরাখবর ডক্টর সিরি থেকে আমি মাহফুজুর রহমান আপনাদেরকে পরিবেশন করলাম। আপনারা এই অনুষ্ঠানটি একসাথে দেখতে পারবেন মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং বাংলানিউজ.com এর ফেসবুক পেজে এবং মিলেনিয়াম টিভি এর ফেসবুক পেজে এবং মিলেনিয়াম টিভির সকল কেবলে। আগামী পর্বের আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।